শুক্রবার ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ছাত্র বিক্ষোভের নামে, সেই ধুন্ধুমার পরিস্থিতির জন্য ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 14 জনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আদালতে ঠিক কি সওয়াল জবাব হলো সরাসরি আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, আজকে আদালত কক্ষে যখন এই 14 জনকে নিয়ে আসা হয়, তারপরেই যখন সওয়াল জবাব শুরু হয়, শেষে বলেন পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী, তিনি যেটা আদালত কক্ষে দাঁড়িয়ে জানাচ্ছেন যে 9/15 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট সেটা যুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ সাজা 10 বছরের। তিনি এটাও জানাচ্ছেন যে এই যে এআইডিএসও, সিপিআইএম সহ আরও বেশ কিছু সংগঠন, তাদের কিছু ব্যানারে বেআইনিভাবে জমায়েত হয়েছে। কেন বেআইনি বলছেন, তার কারণ তার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পারমিশন চাইলেও সেই পারমিশন দেওয়া হয়নি এবং উত্তেজনামূলক বক্তব্য শুরু হয়েছিল এবং তারপরেই পুলিশ এবং মিডিয়ার উপরে অনেকেই রয়েছে যারা লাঠি বোতল এগুলো ছুটতে থাকে এবং হ্যাকেল করে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয় এবং আইন মেনে এই আন্দোলন করার যেমন কথা থাকলেও কিন্তু শান্তি রক্ষা করারও প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা হয়নি। এবং তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে 14 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে প্রথম যে অভিযুক্তের যার নাম রয়েছে তার বিরুদ্ধে 8টি চার্জশিট রয়েছে, দ্বিতীয় যে অভিযুক্তের নাম রয়েছে তার বিরুদ্ধে 2টি চার্জশিট আগে রয়েছে, পঞ্চম যে অভিযুক্ত তার বিরুদ্ধে 4টি চার্জশিট হয়েছে এবং তার সাথে সাথে তাদের যেটা বক্তব্য যে সপ্তম যে অভিযুক্ত তার বিরুদ্ধে 2টি চার্জশিট হয়েছে। এরকম আরও অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে এবং তারা হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিলেন এবং এই পরিপ্রেক্ষিতে অভিযুক্তের তরফের আইনজীবীদের তরফ থেকে যেটা আদালত কক্ষে জানানো হচ্ছে যে তারা জামিনের আবেদন করছেন এবং তাদের যেটা বক্তব্য যে কেন্দ্র সরকার যে দিল্লিতে যন্তর মন্তরে যে বিক্ষোভ চলেছে সেই বিক্ষোভে প্রত্যেকটি এফআইআর তুলে নেওয়ার কথা দিয়েছিল এবং তারপরে তুলে নেওয়া হয়েছে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা হয়নি। তাহলে কি কেন্দ্র রাজ্যকে মানছে না? সেই প্রশ্ন তুলে তাদের বক্তব্য, তারা জামিনের আবেদন করছেন এবং তারা বলছেন যে সংগঠনের তরফ থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল এবং পুলিশ দাঁড়িয়ে থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্ন তারা তুলেছেন। যদিও সরকারি আইনজীবীর তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েই তারা গ্রেপ্তার করেছেন এবং তারা হেফাজতে চাইছেন পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সওয়াল জবাবের পরে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ আবির। আইনজীবী কি বলেছেন শোনাবো। বিষয় আমরা তুলে ধরিয়ে দেখালাম। এফআইআরের বাইরে অতিরিক্ত মাত্রায় অবাঞ্ছিত কথাবার্তা বিভিন্ন ইস্যু ধরে ধরে তুলেছেন। মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে, ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করে 14 জনই থাকবে। ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যে যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে খবর সামনে আসছে, 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি জমায়েত হয়েছিল, অনুমতি ছিল না, উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাষণ শুরু হয়েছিল, লাঠি বোতল পাথরের আঘাতে জখম পুলিশ ও সাংবাদিকরা, সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সওয়াল করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে। আবির, দেখো, 2টি এরকম ধারা যুক্ত রয়েছে এই মামলাতে যেটি সম্পূর্ণভাবে জামিন অযোগ্য। এছাড়াও একটি ধারা যুক্ত করা হয়েছে যে ধারাতে 10 বছর পর্যন্ত সাজা রয়েছে। সেই বিষয়টাকে সামনে রেখেই সরকারি আইনজীবী তিনি তার বক্তব্য দেন এবং 14 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যখন আদালত কক্ষে নিয়ে আসা হয়, তাদের কেন পুলিশ হেফাজতে চাইছে পুলিশ, সেই পরিপ্রেক্ষিতে তাদের যেটা বক্তব্য পাবলিক প্রসিকিউটরের যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান। যে জমায়েত হয়েছিল সেটি বেআইনি হয়েছিল, তার কারণ যে পারমিশন চাওয়া হয়েছিল সেই পারমিশন তারা পাননি। পারমিশনের আবেদন করা আর পারমিশন পাওয়ার মধ্যে তফাৎ রয়েছে, সেই বিষয়টাই তিনি তুলে ধরেছেন এবং তার সাথে সাথে তিনি আদালত কক্ষে এটাও জানাচ্ছেন যে তারা হেফাজতে চাইছেন এই 14 জনকে। এই ঘটনার পেছনে আরও অনেকে থাকতে পারে বলে তাদের সন্দেহ এবং তাদের বক্তব্য সরকারি সম্পত্তিও নষ্ট হয়েছে, পুলিশের ওপরেও আক্রমণ হয়েছে এবং তদন্ত করতে গিয়ে তারা দেখেন যে 2 জন সাংবাদিকও আহত হয়েছেন এবং লাঠি থেকে আরম্ভ করে বোতল সেগুলো ছোড়া হয়েছে, সেগুলোর বেশ কিছু তারা বাজেয়াপ্তও করেছেন।
অভিযুক্তের তরফে আইনজীবীর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা যেটা মনে করছেন যে এই যে লাঠি বা বোতল যেগুলো হয়েছে সেগুলোতে কিছুই প্রমাণ হচ্ছে না, এবং কেন্দ্র সরকার যে কটি ওই এফআইআর করেছিল যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে সেগুলো উইথড্র করেছে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত এখানে কেন সেই কেসগুলো এখনো চলছে, তাহলে কি কেন্দ্রের কথা রাজ্য শুনছে না, কোট আনকোট এই কথাও কিন্তু অভিযুক্তের তরফে আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে। এবং তারা এটাও বলছেন যে যারা আন্দোলন করতে, যারা সেখানে বিক্ষোভ করতে গিয়েছিলেন বা যারা এখানে জমায়েত করেছিলেন তারা কিন্তু আগে থেকে সতর্ক করেছিলেন এবং তারা জামিনের আবেদন করছেন, যদিও এই জামিনের আবেদন খারিজ হয়ে গেল আদালতে, দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ আবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট। ধৃতদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এরা কেউ ছাত্র নয়, এরা জামাতি মৌলবাদী। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালের পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আমরা আলাদা মিছিল করেছি, যে কারণে ওই দিন আমরা মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল। এই কাজ ভালো তৃণমূলের অনুগামীরা করেছেন, আক্রমণ করেছেন কুণাল ঘোষ। শুনুন। ধরনের কোনো ঘটনার তীব্র নিন্দা করছি, এটা হতে পারে না কখনো। যে কজেই মিছিল ডেকে থাক, যারাই ডেকে থাক, হয়তো আমরা সেখানে নেই, আমরা হয়তো আলাদা মিছিল করছি, কোনো না কোনো কারণে তো আমরা আলাদা মিছিল করেছি। এবার দেখা যাচ্ছে সেই কারণগুলো ঠিকঠাক কারণ। আমরা যে কারণে যে মিছিলটায় আমরা যাইনি, আমরা আলাদা করেছি, আজকে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রীর সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের নেত্রীর সঙ্গে সরাসরি দিল্লির যারা আন্দোলন করছেন, এবং গতকালও আন্দোলনের নৈতিক জয়ের পর দিল্লির আন্দোলনের আসল নেতা কিন্তু ধন্যবাদটা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন ফোনে, কিন্তু তার জন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ করতে চাইনি। যারা মিছিল ডেকেছিলেন সেখানে গিয়ে কি করে এই বাহিনী ভিড়ল, এখন ভালো তৃণমূলে যারা গেছেন তারা হয়তো ভাবছেন আরও ভালো হবেন, হাতে এইসব নিয়ে ঘুরলে আরও ভালো তৃণমূল হচ্ছেন না, ভালো তৃণমূলের অনুগামীরা তারা এইসব করতে যাচ্ছেন, তো করতে গেছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। ও যে কজে মিছিল, যে কারণে মিছিল, তার সঙ্গে এই কালচার, এই ধরনের আসল হোক বা নকল হোক, বন্দুক, রিলস, এসব ভাবা যায় না। শুক্রবারের বিশৃঙ্খলার ঘটনায় এখনো পর্যন্ত 14 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে অন্যতম আরশাদ আলী। আর আরশাদের পরিবারের তরফে দাবি করা হচ্ছে সেই দিন আরশাদ খেলা দেখতে গিয়েছিল। মডার্ন খেলা দেখতে যাচ্ছিল মডার্ন গ্রাউন্ডে, কিন্তু রাস্তা জাম ছিল বলে ওখানে নেমে গেছে, নেমে গিয়ে হেঁটে ওখান থেকে যাচ্ছিল। এবার ওখানে কি করেছে না করেছে সেটা তো বলা মুশকিল। আমরা থানা থেকে জানতে মানে পুলিশের করেন, উনি ব্যবসা করে, ওনার আছে ডায়েরির ব্যবসা আছে। না পার্টি কিছু করে না,
ওই ডায়েরি ম্যানেজার, ওই রাজাবাজার বৈঠকখানা। দিচ্ছেন উনি নিটের এক্সাম আরও আত্মীয়রা তো আছে, এমনি ভাগনা ভাগ্নি আছে, ওই বছর সেটা তো বলতে পারছি না, ওটা দেখা যাচ্ছে, আমরা তো দেখিনি কোনোদিন। সেটা তো ওই বলতে পারবে কি রাগ আছে। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমি কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারবো। উনিই তো। এটা উনি আছে, এটা এবার এটাকে মানে এআই জেনারেটেড আছে কি, এটা কি আছে সেটা আমি বলতে পারবো। এটা এআই জেনারেটেড হতে পারে। ধর্মতলার ঘটনায় যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জহিরুদ্দিন মাল। তার বাবা বলছেন যে জহিরুদ্দিন নিটের পড়ুয়া নয়, তবে কেন আন্দোলনে গিয়েছিল সেটা জহিরুদ্দিনই বলতে পারবে। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। উনি মিছিলে এসেছিল, মিছিলে এসেছিল। হ্যাঁ, ওর ভাগ্নি টাগ্নি অনেক। জয়ুদ্দিন নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না এখন। তাহলে কি জন্য এসেছিল? উনি মিছিলে এসেছিল। নিট কে দিচ্ছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে নিট কে দেবে? কে দেবে? নিটের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তার? ডাক্তারি পরীক্ষা দিচ্ছে? না, জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। আন্দোলনে কেন এসেছিল? এসেছিল কেন সেটা কেউ নিয়ে গেছিল? না, সেরকম কেন শুনিনি আমরা। কি কালকে রাত্রে হঠাৎ শুনলাম যে এরকম ধরে নিয়ে গেছে। না না, উনি তো মারধর করেনি। ছবি পেয়েছে। শুক্রবারের ঘটনায় ধৃতদের মধ্যে আরেকজন জমির আহমেদ ওরফে বিঙ্কু। তার পরিবার কি বলছে শুনুন। मेरा भाई गया था प्रोटेस्ट में, सब ऐसा जाता है, इंसान सब मिल के गया है प्रोटेस्ट करने के लिए। अब उनको थोड़ी ना मालूम था जैसा हो जाएगा। वो अपना आया प्रोटेस्ट से, कोई झूठ झमेला में था नहीं। नेक्स्ट दिन शाम 5 बजे में बैठ के था बाहर में, उनको ऑफिसर लेकर चले गए। उन ऑफिसर से पूछा क्यों ले जा रहे, बोला प्रोटेस्ट में कोई झमेला किया। আর এই ধর্মতলার ঘটনা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 5 জনের নাম নিয়েছিলেন, যার মধ্যে ছিল মোহাম্মদ আফরোজ, যাকে গতকালই অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়। এবার সেই মোহাম্মদ আফরোজের সঙ্গে তৃণমূল যোগ সামনে আসছে। সূত্রের যেটা দাবি, অর্থাৎ স্থানীয় সূত্রের যা দাবি, যে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই মোহাম্মদ আফরোজ মেটিয়া বুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে আফরোজের সঙ্গে একাধিক তৃণমূল নেতা কর্মীদের ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় দুন্দুবার গতকালই অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আফরোজকে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেস জামাতিদের পার্টি আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডা দমন করব, এদের গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। আর কুণাল ঘোষ তিনি কটাক্ষ করে বলছেন যে কলকাতায় শুক্রবারের যে মিছিল তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না, ওটা ভালো তৃণমূলের ভালো ছেলেরা করেছেন। কি বলেছেন কুণাল ঘোষ শুনুন। গত পরশুর অর্থাৎ শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না। এবং দিল্লির যে নেতৃত্ব আন্দোলন করছেন, অবস্থান করছেন, ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা দাবি করছেন, তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। কিন্তু কলকাতায় শুক্রবারের মিছিল যারা অর্গানাইজার বা গোটা বিষয়টা,
তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল না, যে কারণে গতকাল শনিবার তৃণমূল ছাত্র যুবরা আলাদা মিছিল ডেকেছিলেন। এখন যদি শুক্রবারের ঘটনা থেকে আপনারা যেটা বলছেন বা যেটা চলছে যে অমুকের সঙ্গে দেখা গেছে, অমুক ব্যক্তিকে দেখা গেছে, তো ওটা তো ভালো তৃণমূলের ভালো ছেলেরা, ওর সঙ্গে আমাদের মতো খারাপ তৃণমূলের তো সম্পর্ক নেই। আগে একটা স্লোগান উঠতো রাজনীতিতে, সোনার বাংলা সোনার ছেলে অমুক অমুক জিন্দাবাদ। তো সেই এখন ভালো তৃণমূলের ভালো ছেলে ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। তো বালিশদের লোকজন গিয়ে যদি অসভ্যতা করে থাকে, বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা আমরা খুব খারাপ আমাদের ঘাড়ে চাপাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।